আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বেসিক ক্লাসটা দেবো, এই বেসিক ক্লাসটার মাধ্যমে আমরা সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারবো। তা একটু ক্লাসটা একটু লং টাইম হয়ে যাবে, পাশাপাশি আবার একটু বিস্তারিত বেশি করতে হবে। তাহলে এই রসায়নের দ্বিতীয় অধ্যায় জানলে তোমাদের ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ে মোটামুটি একটু কাজে লাগবে। কেন এখানে তোমার অবশ্যই যে প্রশ্নগুলো হয় বরফের ক্ষেত্রে ষষ্ঠ অধ্যায় সেগুলো হবে। তা আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো জানবো, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে এক নম্বরে জিনিসগুলো কি কি হইতে পারে। যে গুরুত্বপূর্ণ যে টপিক, ঠিক আছে, এক নম্বরে যে টপিক সেটা হচ্ছে পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দুই নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কণার গতি তত্ত্ব। কণার গতি তত্ত্ব, গতি তত্ত্ব। তিন নম্বরে আমরা ব্যাপন সম্পর্কে আলোচনা করব। চার নম্বরে আমরা নিঃসরণ সম্পর্কে আলোচনা করব, নিঃসরণ। পাঁচ নম্বরে আমাদের ব্যাপনের হার, ব্যাপনের হার। ছয় নম্বরে বরফের গলন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা স্ফুটন নিয়ে আলোচনা করব। সাত নম্বরে আমরা বরফের লেখচিত্র, ঠিক আছে, বরফের লেখচিত্র জানতে হবে আমাদের। আট নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন বা উদায়ী পদার্থ। এই আটটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে, আটটা কনসেপ্টই জানতে হবে। কি কি বলা আছে, পদার্থের অবস্থাটা কি বা পদার্থ কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। পদার্থটা কি এটা আগে আমরা ক্লিয়ার করে ফেলি। পদার্থ, এই পদার্থটার মনে করো কি কি থাকবে, এর ভর আছে, ঠিক আছে, এর আয়তন আছে, এবং এই পদার্থটার তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে। তাহলে যে পদার্থের ভর আছে, আয়তন আছে, এবং কি যে পাত্রে রাখবো ওই পাত্রে কি করবে, জায়গা দখল করবে, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আবার কি থাকতে পারে, নির্দিষ্ট আকার আছে। তাহলে আমরা বলতে পারি যে পদার্থে ভর, আয়তন এবং আকার আছে তাকে আমরা কি বলতে পারি, পদার্থ বলতে পারি। এটাই হচ্ছে পদার্থ। যেমন তুমি যদি একটা ইটকে কল্পনা করো, এটা একটা ইট, একটা ইটকে যদি কল্পনা করো, ঠিক আছে, এই ইটটাকে যদি কল্পনা করো, তাহলে এই পদার্থটা, ঠিক আছে, দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে, এবং এই পদার্থটার আবার কি আছে, একটা ভর আছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ সব আছে, এবং একটা দিকটা আকার কেমন, ইট দেখতে এমন আকার আছে, এবং আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে। সেটাই হলো আমাদের কি, পদার্থ। সাধারণত পদার্থ তিন প্রকার, সাধারণত পদার্থ হচ্ছে তিন প্রকার, একটু মনে রাখতে হবে। সাধারণত পদার্থ, ঠিক আছে, পদার্থ তিন প্রকার। এই তিন প্রকার কি কি, এক নাম্বার হইল কঠিন পদার্থ, ঠিক আছে, যেটাকে আমরা বলি সলিড, এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো সলিড। তারপর আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে আমাদের দুই নাম্বারে যেটা, সেটা হইলো আমাদের তরল পদার্থ, তরল পদার্থ, এটাকে লিকুইড, এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তিন নাম্বারে যেটা জানি ওইটা হলো আমাদের গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ, এইটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যদি তোমাদেরকে বলা হয় সাধারণত পদার্থ কত প্রকার, তাহলে তোমাদেরকে বলতে হবে তিন প্রকার। এখন কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে, এবং
গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ কাকে বলে? কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কি থাকবে? এর ভর আছে, ঠিক আছে, এবং এর আকার এবং আয়তন উভয়ই আছে। ভর, আকার এবং আয়তন তিনটাই থাকবে। সেটা হলো আমাদের কি পদার্থ? কঠিন পদার্থ। তাহলে যে পদার্থের ভর আছে, আকার আছে, আয়তন আছে, তাকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। কঠিন পদার্থ কিন্তু কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। তরল পদার্থ, যে পদার্থের কি আছে? ভর আছে, ঠিক আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো এর আকার নেই। নির্দিষ্ট কোনো কি নেই? আকার নেই। সেটা হচ্ছে আমাদের কি পদার্থ? তরল পদার্থ। গ্যাসীয় পদার্থ, এর ভর আছে, কিন্তু এর আকার এবং আয়তন একটা নেই। তো সেটা হচ্ছে আমাদের কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। মনে থাকবে? যদি বলে পদার্থ কয় প্রকার, তাহলে হবে 4 প্রকার। আর যদি বলে সাধারণত পদার্থ কয়টা অবস্থা, তাহলে 3টা অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। ঠিক আছে? সাধারণত পদার্থের কয়টি অবস্থা? 3টি অবস্থা। এখন সেই দিক থেকে আমাদের 4 নম্বরে একটা পাইছি, সেটা হইল আমাদের কি? প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থা, মানে একটা চারখানা একটা বস্তু, 4টা অবস্থা, মানে দেখলাম এই পদার্থের কয়টা অবস্থা? 4টা অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। আর 4 নম্বর যে অবস্থাটা, সেটার নাম হচ্ছে কি? প্লাজমা। প্লাজমার মূল উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, একটু মনে রাখি এটা। তাহলে আমরা বলতে পারি যে সাধারণত পদার্থ 3 প্রকার। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, আর হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে। সেটা হলো কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা অনেক বেশি। কেন বেশি? তুমি দেখো এইখানে তুমি যে ইট বা একটা বরফ, আমরা যদি একটা বরফ নেই, এটা একটা বরফ, এটা একটা বরফ, এটা একটা কঠিন বরফ, ঠিক আছে? এই বরফটা একে অপরের সাথে ছোট ছোট ক্ষুদ্র 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 কণা দ্বারা একে অপরের সাথে যুক্ত আছে না? তাদের মধ্যে কিন্তু দূরত্ব কিন্তু খুব কম। কণাগুলোর দূরত্ব কিন্তু এত কম, যার কারণে একে অপরকে ওরা কি করতে পারে? এমন ভাবে ওদেরকে আঁকড়ে ধরে আছে, এমন ভাবে আঁকড়ে ধরে আছে, একে অপরের কাছ থেকে কিন্তু কখনো সরে যেতে পারবে না। ঠিক আছে? তাহলে বরফ হচ্ছে সেটা, সেটাই কঠিন পদার্থ। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে এদের মধ্যে যে কণা সমূহ আছে, কণাগুলোর দ্রুত খুব কম হওয়ার কারণে বা কাছাকাছি হওয়ার কারণে এদের মধ্যে আন্তঃকণা, মানে একটা আকর্ষণ শক্তি, ইন্টারমোলিকুলার এনার্জি, মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এত পরিমাণ বেশি, যার কারণে এরা একে অপরের কাছ থেকে ছুটে যেতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে যে কঠিন পদার্থের ক্ষেত্রে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা বেশি হবে। তরল পদার্থ কি? তরল পদার্থকে যদি তুমি চিন্তা করো, এই বরফটাকে যদি তুমি পানিতে রূপান্তরিত করো, এটাকে যদি তুমি কিসে রূপান্তরিত করো? পানিতে রূপান্তরিত করো, H2O, ঠিক আছে? তাহলে পানিতে রূপান্তরিত করলে কি হবে? পানিতে রূপান্তরিত করলে এই কণাগুলো দূরত্ব কি হবে? একটু বেড়ে যাবে। এই কণাগুলোর দূরত্ব কি হবে? একটু বেড়ে যাবে। এটা খুবই কাছাকাছি ছিল, এটা খুব কাছাকাছি ছিল এটা। আর এটা দূরত্বটা একটু কি আছে? বেড়ে গেছে। যার কারণে এদের মধ্যে দূরত্বটা বাড়ার কারণে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা কঠিন পদার্থের তুলনায় একটু কি হবে? কম হবে। মনে থাকবে? এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি এই পানিটাকে তাপ দিয়ে যদি আরো গ্যাসে রূপান্তর করা হয়, তাহলে এদের দূরত্ব গুলো কি হবে? আরো বেড়ে যাবে। তাহলে এই কণাগুলোর দূরত্ব কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ শক্তি নেই বললেই চলে। তখন এদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি না থাকার কারণে কি হয়েছে? এদের আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা অনেক কম হবে। এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে বলতে পারি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণ বেশি, তরল পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের তুলনায় আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা কম, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গেছে, যার কারণে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে। এগুলো একটু মনে রাখতে হবে। এবং এই জিনিসগুলো নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, মানে পদার্থের, ঠিক আছে, মানে কোনো পদার্থের কঠিন, তরল, বায়বীয় 3টি অবস্থা নিয়ে যেখানে আলোচনা করা হয় কণা সময়ের, সেটাই হচ্ছে আমার কি? কণার গতিতত্ত্ব। এটা হচ্ছে কি? কণার গতিতত্ত্ব, যেটা বললাম যে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। মানে এই 3টা জিনিস নিয়ে যে জায়গায় আলোচনা করা হচ্ছে, এই যে আমি এই 3টা জিনিস নিয়ে আলোচনা করি পদার্থের, তাহলে সেটাই কি হবে? কণার কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব কাকে বলে? কণার গতিতত্ত্ব হচ্ছে
মানে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এই তিনটি অবস্থার বিষয়গুলো নিয়ে যে যে জায়গায় আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব। এটা হচ্ছে আমাদের পদার্থের ক্ষেত্রে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রসায়নের এই পদার্থের যে বিষয়গুলো আছে কণার গতিতত্ত্ব, এটা দিয়ে তোমাদের একটা নাম্বার সৃজনশীল হয় যে উদ্দীপকের পদার্থটি হচ্ছে কণার গতিতত্ত্ব বিশ্লেষণ করো। তখন কি হবে, তখন এটাকে যদি তুমি একটু তাপ দাও, তাহলে তাপ দিলে তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করার পরে কি হচ্ছে, এই কণাগুলো জাগ্রত হয়, ঠিক আছে, তাপ গ্রহণ করে তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, মানে চলাচল সৃষ্টি করবে, একে অপরকে ধাক্কা দিবে, যার কারণে একটু দূরত্বটা একটু হালকা বেড়ে যাবে। তার কারণে এটাকে আস্তে আস্তে যখন পানিতে রূপান্তরিত হবে, সেক্ষেত্রে এর মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণটা একটু কম থাকবে। তার থেকে বেশি পরিমাণে যখন পানি এটা যখন তাপ দিয়ে পানিতে রূপান্তরিত করবা, পানিতে রূপান্তরের কারণে দূরত্বটা কি হবে, কণাগুলো বেড়ে যাবে। তখন বরফ, এই যে কঠিন পদার্থ থেকে পানির দূরত্বটা আরো বেড়ে যাবে। তখন এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তির পরিমাণ বরফের তুলনায় কি হবে, কম হবে। যখন এটাকে তাপ দিয়ে তুমি বাষ্পে রূপান্তরিত করবা, তখন যে দূরত্ব এতটাই বাড়বে, যার কারণে কণা সমূহ কি হবে, একে অপরকে ধাক্কা দিয়ে এত দূরে চলে যাবে, যার কারণে এদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। এই তিনটা বিষয় নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় সেটি হচ্ছে কণার গতিতত্ত্ব। ওকে, তাহলে আমাদের এটা ওকে, ঠিক আছে, পদার্থের অবস্থা ওকে, কণার গতিতত্ত্বটা ওকে, পারবো এটা আমরা। এখন ব্যাপন, ডিফিউশনটা কি, ব্যাপনটা একটু আমরা ক্লিয়ার করে ফেলি। ব্যাপন হচ্ছে এমন একটা জিনিস যে ব্যাপন শব্দের অর্থটা ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দের অর্থটা কি, ছড়িয়ে পড়া। তাহলে ব্যাপন শব্দের অর্থ কি, ব্যাপন, ব্যাপন শব্দের অর্থ কি, ছড়িয়ে পড়া। তাহলে এর অর্থ কি, শব্দের অর্থ হচ্ছে কি, অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। তাহলে ব্যাপনটা কি, তুমি দেখো তোমার রুমে যদি কোনো একটা রুমের কোণে একটা শিশির বোতল, যেটা সুগন্ধযুক্ত শিশির বোতল যদি মুখ খুলায় রাখো, তাহলে সেইটা কিন্তু পুরো রুম জুড়ে কি হবে, ছড়িয়ে পড়বে, গন্ধটা সমানভাবে সব দিকে ছড়িয়ে পড়বে। এখন আমি যদি এক্সাম্পলে বুঝাইতে চাই, সাপোজ তোমার আম্মু এই কড়াইয়ে করে কি করতেছে, রান্না করতেছে। কি রান্না করতেছে, মাংসের টুকরা, ঠিক আছে, গরুর মাংসের টুকরা রান্না করতেছে। তাহলে তাহলে তুমি এখানে যে কড়াইটা নিছো, এই কড়াইটা কি অবস্থা, কি কঠিন পদার্থ না, কড়াইটা কঠিন পদার্থ না। এবং এর ভিতরে যে তুমি নিচ থেকে যখন এটাকে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার কারণে এখানে উপরে কি একটু ধোঁয়ার মতো উঠতেছে না, তো এটা কি বলতো, এটা কি বলতো বলতো, গ্যাসীয় পদার্থ না। তাহলে এটা জি পাইলাম, ঠিক আছে, এখানে আমরা কঠিন পদার্থ এস পাইলাম। এখন এই যে মাংসগুলো সিদ্ধ করার জন্য তোমার আম্মু কি দিছে, পানি দিছে না, তরল, সেটা কি H2O না। তাহলে এটা যদি হয়, তাহলে কোনো মাধ্যমে, এটা একটা মাধ্যমের কাজ করতেছে, যে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয় স্বতঃস্ফূর্ত ভাবে এইখানে যে গন্ধটা, মাংসর যে ঘ্রাণটা পাবো আমরা, সেই গন্ধটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হলো আমাদের ব্যাপন প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়া হয় দুই রকমের, একটা ব্যাপন প্রক্রিয়া, একটা নিঃসরণ প্রক্রিয়া। তা কি বললাম, যে কোনো মাধ্যমে কি কঠিন তরল বায়বীয় স্বতঃস্ফূর্ত বা সমানভাবে সব দিকে ছড়িয়ে পড়বে। এটা সব দিকে কি করবে, সব দিকে কি করবে, ছড়িয়ে, সব দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় কি, ব্যাপন প্রক্রিয়া। সব দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন প্রক্রিয়া বলে। ব্যাপন দুটি বিষয়ের উপর নির্ভর করে। ব্যাপন কয়টি বিষয়ের উপর নির্ভর করে, দুটি বিষয়। ব্যাপন, ঠিক আছে, দুটি বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর নির্ভরশীল। কি কি দুইটি বিষয়, এক নাম্বার হলো বস্তুর ভর বা আণবিক ভর, বস্তুর ভরের উপর, ভরের উপর। আরেকটা হলো কার উপর, ঘনত্বের উপর, ঠিক আছে। তাহলে ব্যাপন দুইটি বিষয়ের উপরে কি করে, নির্ভরশীল। একটা হচ্ছে বস্তুর কি ভরের উপর, আর একটা হলো ঘনত্বের উপর। এখন এটা আমরা ক্লিয়ার করতে পারবো, এটাও ক্লিয়ার করতে পারবো। এখন ব্যাপন নিয়ে কোন বিজ্ঞানী কথা বলছিল, ব্যাপন নিয়ে কথা বলেছিল, ঠিক আছে, বিজ্ঞানী গ্রাহাম। ব্যাপনের সূত্র আবিষ্কার করে কে, ব্যাপনের সূত্র আবিষ্কার করে বিজ্ঞানী কি, গ্রাহাম,
ঠিক আছে, গ্রাহাম বেল কিন্তু বলা যাবে না, গ্রাহাম বলতে হবে। যে ব্যাপনের সূত্র আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী গ্রাহাম, মনে যেন থাকে। এখন এখানে আমাদের বইতে একটা সূত্র আছে, সেই সূত্র ছাড়াও আমরা ব্যাপনের হার নির্ণয় করার জন্য আমরা ভর ব্যবহার করলে হবে। তাহলে ব্যাপন কয়টি বিষয়ের উপর নির্ভরশীল? দুইটি বিষয়ের উপর নির্ভরশীল। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো আমরা কি দিছি? তাপ দিছি। ব্যাপনের ক্ষেত্রে কিসের প্রভাব রয়েছে? ব্যাপনের ক্ষেত্রে তাপের প্রভাব রয়েছে। ব্যাপনের ক্ষেত্রে কার প্রভাব রয়েছে? তাপের প্রভাব রয়েছে। এটা যেন মনে থাকে, এগুলো এমসিকিউর জন্য। ব্যাপন কাকে বলে? যে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় স্বতঃস্ফূর্ত সমানভাবে বা সব দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলবো? ব্যাপন বলবো। ব্যাপন কয়টি বিষয়ের উপর নির্ভরশীল? দুইটি, একটা বস্তুর ভরের উপর, একটা ঘনত্বের উপর। ব্যাপনের সূত্রকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী গ্রাহাম, ঠিক আছে। আর ব্যাপনে হচ্ছে তাপের প্রভাবটা রয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাপন শব্দের অর্থ কি? ব্যাপন শব্দের অর্থ হচ্ছে আমাদের ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দের অর্থ কি? ছড়িয়ে পড়া, সব দিকে সে সমানভাবেই ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে আমাদের ব্যাপন। ব্যাপনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা এখন আমরা ক্লিয়ার করব। এখন ব্যাপনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস হইলো, সেটা হচ্ছে ব্যাপনের হার নির্ণয়। কি নির্ণয়? ব্যাপনের হার। ব্যাপনের হার, ঠিক আছে, এটা একটু আমরা ক্লিয়ার করব। আর একটা হচ্ছে কি? ব্যাপনের সময়। ব্যাপনের সময় আমাদের প্রশ্ন করবে যে উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি এবং কোন গ্যাসটির ব্যাপনের হার বা ব্যাপনের সময় কম বেশি হতে পারে। সেটা নির্ভর করবে আমাদের হচ্ছে বস্তুর ভরের উপর, আণবিক ভর। আমরা আণবিক ভর বের করে দিলে আমরা বলে দিতে পারবো কোনটার ব্যাপনের হার বেশি আর হচ্ছে ব্যাপন সময়। এটা নির্ভর করবে কার উপরে? এটা হচ্ছে বস্তুর আণবিক ভরের উপরে নির্ভর করবে। আণবিক ভর। যারা ক্লাস 9-এর স্টুডেন্ট আছো, তা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি। সেই রিকোয়েস্টটা হইলো যে তোমরা যখন আহ, রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে মৌলগুলো আছে, এই মৌলগুলো ক্লাস 8-এ পড়ার কথা, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা রসায়নের প্রথম অধ্যায় শুরু করা মাত্রই তোমরা মৌলগুলোকে ভালো করে একটু আত্মস্থ করবো। পর্যায় সারণী মিনিমাম 30টা মৌল, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং প্রতীক সহ। তাহলে তোমাদের প্রতিটা রসায়নের অধ্যায় করতে তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তাহলে ব্যাপনের হার আণবিক ভরের উপর নির্ভরশীল। ব্যাপনের হার নির্ভর করে, ঠিক আছে, আণবিক ভর ভর কম হলে, ঠিক আছে, মৌলটার বা যৌগটার অথবা গ্যাসের আণবিক ভর কম হলে, ঠিক আছে, ব্যাপনের হার বেশি হয়। ব্যাপনের হার কি হয়? বেশি হয়, মনে থাকবে। আর এটার ক্ষেত্রে আণবিক ভর আণবিক ভর বেশি হলে, ঠিক আছে, বেশি হলে ব্যাপনের সময় বেশি হয়। ব্যাপনের সময় কি বেশি হবে? উল্টা, একটু দেখো, আণবিক ভর কম হলে ব্যাপনের হারটা কি হবে? বেশি হবে। আণবিক ভর বেশি হলে ব্যাপনের সময়টা বেশি হবে। আর আণবিক ভর বেশি হলে ব্যাপনের হারটা কম হবে, ঠিক আছে। আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার কম হবে। আর এটার ক্ষেত্রে যেটা, যে আণবিক ভর, ঠিক আছে, কম হলে ব্যাপনের সময় কম হবে। ব্যাপনের সময় কি হবে? কম হবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। এখন অনেকেই নতুন যে 9-এর স্টুডেন্টরা আছে, তারা বলতে পারে স্যার আণবিক ভরটা কিভাবে করবো আমরা? আণবিক ভরটা আমাদেরকে নির্ণয় করা শিখতে হবে। আণবিক ভর কিভাবে করতে হয় দেখো, তুমি এই জায়গায় একটা হাইড্রোজেন গ্যাস নিছো। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর বের করতে গেলে হাইড্রোজেনের ভর সংখ্যা জানি আমরা 1, তার সাথে পরমাণু আছে কয়টা? 2টা, গুণন দিয়ে দিলে আমরা কত পাবো? 2 পাবো, ঠিক আছে। তাহলে আণবিক ভর এখানে আমরা কত পাচ্ছি? 2। এখন যদি আমরা এখানে ক্লোরিন নেই, তাহলে ক্লোরিন হচ্ছে 35.5 গুণন হচ্ছে 2। ক্যালকুলেশন করলে তুমি এখানে কত পাবো?
35 গুণ 70, তাহলে 73 পাবা। এই যে এগুলা এগুলো হচ্ছে কি আণবিক ভর। আর এই দুইটার মধ্যে কোনটার আণবিক ভর কম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 73, তাহলে এইটার ব্যাপনের হারটা কি হবে, বেশি হবে। যার আণবিক ভর কম, তাহলে এর আণবিক ভরটা কম এর তুলনায়, তার মানে এর ব্যাপনের হারটা বেশি। বুঝতে হবে, একটু দেখো তোমাদের বইতে একটা ব্যাখ্যা আছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এইটুকু একটু রাখলাম, ঠিক আছে। তোমাদের বইতে একটা এইরকম একটা চিত্র দেওয়া আছে, একটা কাঁচ নল নেওয়া হয়েছে, সেই কাঁচ নলের, ঠিক আছে, একটা চিত্র দেওয়া হয়েছে, সেটার উভয় পাশে সিক্ত তুলা দ্বারা বন্ধ করে দেওয়া হবে। এখন এইখানে ওরা কি কি নিয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি এই পাশে বন্ধ করে দিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এই পাশে বন্ধ করে দিলাম আমি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, সিক্ত তুলা দ্বারা। এখন এইখানে কি হইতে পারে, একটু ভালো করে দেখো কি হইতে পারে। এমন এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত তুলা দ্বারা যখন এটাকে বন্ধ করা হবে, তখন এদের মধ্যে একটা বিক্রিয়া হবে। তাহলে আমরা বিক্রিয়াটা কিভাবে করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, তখন এর ভিতরে কি উৎপন্ন হয় দেখো, একটু ভালো করে দেখো। এখান থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করা হবে, তখন এই জায়গায় আচ্ছা একটু সরায় লিখি এখানে বিক্রিয়াটা, যে NH4OH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে, তখন এখানে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস প্লাস, এখানে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে হবে HCl। এই যে হাইড্রোজেন যাচ্ছে ওইটা মিলে এখানে তোমার তৈরি হবে কি পানি প্লাস HCl উৎপন্ন হবে। দেখো, মানে এখান থেকে যে হাইড্রোজেন যাচ্ছে ওইটা মিলে হচ্ছে পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্ষরেই থাকবে। এই অ্যামোনিয়া গ্যাস আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটি সব থেকে বেশি সত্য হবে, এটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। দেখো, এখন এই অ্যামোনিয়া গ্যাস আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কিভাবে হলে এতে একটা হাইড্রোজেন চলে গেলে থাকছে অ্যামোনিয়া, এই হাইড্রোজেন, আর এইখানে এইটা মিলে তোমার হবে পানি, H2O OH, আর H মিলে হবে পানি, আর H আর Cl মিলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এখানে অ্যামোনিয়া যদি আমরা আর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তাহলে এর আণবিক ভর নাইট্রোজেন জানি 14, 1 গুণন হচ্ছে 3, তাহলে তুমি কত পাচ্ছ, এটা পাচ্ছ 17। আর এখানে হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, ক্যালকুলেশন করলে কত পাবো 36, তাহলে এর 36, এর হচ্ছে 17। তাহলে তুমি বিবেচনা করো সব থেকে কে বেশি পরিমাণে সরবে এটার মধ্যে। এখানে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু বেশি সরবে, কারণ এখানে এর আণবিক ভরটা কম, সে কিন্তু বেশি সরবে। মনে করে এই বন্ধু সরছে, এই বন্ধু, এই বন্ধু, তাহলে এখান থেকে সে কিন্তু বেশি সরছে, এই বন্ধু। এটা কে সরছে, অ্যামোনিয়া গ্যাস। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এইটুকু চলে যাচ্ছে, কারণ আমাদের বলা হয়েছিল কি যার আণবিক ভরটা কি হবে, বেশি হবে, তার ব্যাপনের হারটাও কম হবে। এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বইটা দেখাচ্ছি, বইয়ের এইটাতে ওরা দিয়ে দিছে। এই যে একটা ধোঁয়া তৈরি হয়েছিল, এই যে এইখানে যে বিক্রিয়াটা দিচ্ছিলাম আমরা, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত তুলা, এই জায়গাটা বলে দিচ্ছিলাম। তা আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডেই বিক্রিয়া করছিলাম, ঠিক আছে। অ্যামোনিয়াম আর হচ্ছে আমরা ক্লোরিন মিলে আমরা তৈরি করতে পারতাম এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে পানি তৈরি করতে পারতাম। এই বিক্রিয়াটা এভাবেও হয় যে NH4OH প্লাস, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে অ্যামোনিয়া প্লাস আয়রন, NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস H আর হচ্ছে OH মিলে কি হইতে পারত পানি। এটা হচ্ছে একটা সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়া উৎপন্ন করবে, এইভাবেও বিক্রিয়াটা হয়। আর আমি যেটা দিচ্ছি এভাবেও হবে, যেটা খুশি মনে হয় তোমাদের, ঠিক আছে। এখন যেটা ক্লিয়ার হিসাব আমার, এখন এটা ব্যাপনের হার কার বেশি হবে, ব্যাপনের হার হচ্ছে এর বেশি হবে, আর ব্যাপনের হারের কম হবে। যদি বলে ব্যাপনের সময়, তাহলে এর ব্যাপনের সময় বেশি, এর ব্যাপনের সময় কম হবে। এটা হচ্ছে আমাদের ব্যাপনের ক্ষেত্রে। ওকে।
এখন নিঃসরণ কি? নিঃসরণটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নিঃসরণ হচ্ছে শব্দের অর্থ বেরিয়ে আসা। নিঃসরণ শব্দের অর্থ বেরিয়ে আসা। এটা এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নিঃসরণ শব্দের অর্থ কি? নিঃসরণ শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে আসা। এর শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে আসা। এখন এটা কিভাবে হয়? যেমন তুমি যদি একটা পারফিউমের বোতল চিন্তা করো, তাহলে এটা একটা পারফিউমের বোতল। এই পারফিউমের বোতলে মাথায় একটা টিগার থাকে, একটা টিগার থাকে। তো এর একটা ছিদ্র থাকে, সরু ছিদ্র থাকে, আর একটা পাইপ দেওয়া থাকে, একটা পাইপ দেওয়া আছে। তাহলে এখানের ভিতরে যে লিকুইড গুলা ছিল, তুমি যখন এটাকে, বর্তমানে এখন এটা একটু আরো বড় করে দিলে ভালো হবে। এই টিগারে যখন তুমি চাপ দিবে, এটা এখন উচ্চ চাপের স্থানে আছে, এইটা আছে উচ্চ চাপের স্থানে, এটা। এখন এটাকে যখন তুমি চাপ দিবা, তখন কিন্তু এটা নেমে নিচের দিকে আসবে, তখন আসবে এখান থেকে এদিকে আসলে। যেমন সাপোজ আরেকটা চিত্র যদি আমি দেখাই তোমাদেরকে, তো এটা এমন হবে। এই যে, এটা উচ্চ চাপের স্থানে দিলে এটা নিম্ন চাপে, এটা হচ্ছে নিম্ন চাপের স্থানে। তো উচ্চ চাপের স্থান থেকে যখন নিম্ন চাপের স্থানে যখন নিয়ে আসা হয়, তখন এই ছিদ্র দিয়ে সজোরে বা সোজা বেরিয়ে যে আসে, এই প্রক্রিয়াটাই হলো আমাদের নিঃসরণ। তাহলে আমরা বলতে পারি কোনো মাধ্যমে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে চাপ প্রয়োগ করলে সেটা সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে বলবো আমরা নিঃসরণ। নিঃসরণ শব্দের অর্থ কি? বেরিয়ে আসা। যে কোনো প্রক্রিয়া হোক, তারপরে তো এই পারফিউমটা আমাদের শুরু হবে, তাহলে তারপর গন্ধটা ছড়াবে। এখন এখানে একটা প্রশ্ন বলা যায় যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? সর্বপ্রথম আগে নিঃসরণ করতে হবে, তারপরে ব্যাপন করতে হবে। কেন? যদি না বের হতে পারে, সে তো ছড়িয়ে করতে পারবে না। এই জন্য আগে কি করবে? নিঃসরণ করবে। আর নিঃসরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চাপের প্রভাব রয়েছে। চাপের প্রভাব রয়েছে। নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। আর ব্যাপনের ক্ষেত্রে আমাদের তাপের প্রভাব রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হইল ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন আর কি নিঃসরণের মধ্যে পার্থক্য। আর ব্যাপন আর নিঃসরণটা কি? তোমরা 1 নম্বরের সংজ্ঞাটা লিখবা। 2 নম্বরে কি লিখবা? 2 নম্বরে লিখবা ব্যাপনের ক্ষেত্রে কিসের প্রভাব রয়েছে? তাপের প্রভাব রয়েছে। নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। 3 নম্বরে লিখবে ব্যাপন অর্থ ছড়িয়ে পড়া, নিঃসরণ অর্থ বেরিয়ে আসা। এভাবেই ক্লিয়ার হয়ে যাবে আমার বিশ্বাস। এখন এবার হচ্ছে আমাদের গলন বা গলনাঙ্ক। গলন বা গলনাঙ্ক যেটা আছে, এটা লেকচার 2-তে আমি এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করব। কেন? এইটা যতটুকু অংশ আছে এতটুকু যদি আলোচনা করা যায়, তাহলে একটা ক্লাসটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে। তাহলে আমরা লেকচার 2-তে এটা আলোচনা করবো। তবে এটার পাশাপাশি বোর্ড বইটাকে ভালো করে একটু করতে হবে আমাদের থিওরি লেকচারের পাশাপাশি। ওকে।